আজকে মূল আলোচনা ছিল মুক্তিযুদ্ধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এটা একটা সাথে একটা অন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম আসলে মুক্তিযুদ্ধের সাথে আপনারা জানেন 1971 সালে সারা বাংলাদেশ স্বাধীনতার জন্য অপেক্ষা ছিল। সারা বাংলাদেশ স্বাধীনতার ডাক শুনতে যাচ্ছিল, কিন্তু 25শে মার্চের রাত্রে স্বাধীনতা ঘোষণা না দিয়ে তৎকালীন শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন এবং মানুষ দিশেহারা হইল কি করবে। সেই সময় একটা মাত্র মেজর, আপনি চিন্তা করবেন আর্মির কত র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কে একটা মেজর, তাকে কেউ চিনে না জানে না কিছু না, তিনি তার পরিবারের মায়া করলেন না, তার যে কোর্ট মার্শাল হইতে পারে সেটা মায়া করলেন না, না করে স্বাধীনতা ঘোষণা দিয়ে এবং শুধু স্বাধীনতা ঘোষণা দেন নেই, পাশাপাশি উনি যুদ্ধ করতে একটা সেক্টর কমান্ডার ছিলেন এবং উনি রীতিমতো যুদ্ধ করে স্বাধীনতা যুদ্ধের পরে উনি তার কর্মস্থলে ফিরে গেলেন। স্বাধীন হওয়ার পরে উনি যারা আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন তিনি কিন্তু আমূল পরিবর্তন করেছিলেন। বহুদলীয় এই দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। ৭৪ দুর্ভিক্ষ ছিল, সেই দুর্ভিক্ষের ঘোষণা ছিল উনি খালকাটা কর্মসূচি বলেন বলেন যে আমাদের অথবা গার্মেন্টস বলেন, এই সমস্ত প্রতিষ্ঠা করে এই দেশকে অর্থনৈতিক স্টেবল করতে আদৌ প্রভাবমান। আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে অনেকে আলোচনা করে গেছেন, একটা সংগঠন এখন খুব মাপ চাচ্ছে। যে কথাটা বলছে, হ্যাঁ আপনি মাপ চাচ্ছেন মানে কি? মানে হয়েছে আপনি স্বীকার করতেছেন আপনি গণহত্যা করছেন, আপনি সেই সময় অন্যায় করছেন। আরে বাবা, যদি গণহত্যা করে থাকেন সেটার জন্য যদি মাপ চেয়ে থাকেন, এই কাল পরশুদিন চলে গেল বুদ্ধিজীবী দিবস, এই বুদ্ধিজীবীকে হত্যার সাথে যদি আপনারা জড়িত থাকেন তাহলে আগে আপনাদের বিচার হওয়া উচিত। আগে বিচার হবে, তারপরে যা হওয়ার হবে, তারপরে চিন্তা করতে হবে এদেশের জনগণ আপনাকে মাফ করে কিনা। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক আশা নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন বিভিন্ন জন বিভিন্ন প্রদর্শন করছিলেন যে না উনি বোধহয় আর আসতেছেন না, ওনার আশা হবে না, ওনার নিরাপত্তার খুব প্রবলেম আছে, একটা নিরাপত্তার এই ঝুঁকি নিয়ে উনি আসতে পারেন। কিন্তু তখন উনি কিন্তু আমাদের দল থেকে বলা হয়েছে, বারবারই বলা হচ্ছিল যে নির্বাচনের সবচেয়ে ঘোষণার সঙ্গে সঙ্গে উনি ইনশাআল্লাহ আসবেন। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন সবচেয়ে ঘোষণা হইল পরের দিনই আমাদের শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে গুলি করা হলো। এটা মানে কি? আমি মনে করি যে এক ধরে তিন ফাঁকি মারার মতো কথাবার্তাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখনও ঘোষণা হয়নি যে 25 তারিখে উনি আসতেছেন, ওইটাকে বাধাগ্রস্ত করার জন্য যাতে উনি না আসে। দ্বিতীয়ত এমন এলাকার একটা জনকে মারা হচ্ছে তদন্ত প্রার্থী, যাতে খুব সহজে এই দায় দায়িত্ব মির্জা আব্বাস ছেড়ে দেওয়া যায় এবং ওখানে কিন্তু এই ভুয়া ধরিয়ে দিয়েছিলেন। তৃতীয়ত আদি কার বিরুদ্ধে সবচেয়ে বেশি চর্চা ছিল আমাদের পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ওপেনলি কথা বলতেন। অতএব ওইটাকে থামা দেওয়া, ইঙ্গিত দেওয়ার জন্য তাকে গুলি করা হয়েছে। আমি দোয়া করবো যে ও এখন সিঙ্গাপুরে আছে, চিকিৎসাতে সুস্থ হয়ে যাবে, পাশাপাশি দেশের থেকে জন্য দোয়া করি যে উনি সাথে সুস্থ হয়ে আমাদের ফিরে আসে এবং সামনে যে আমাদের 25 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসতেছেন। আমি প্রত্যেকটি পেশার প্রত্যেকটি নাগরিককে অনুরোধ করব আপনারা সবাই চোখ কান খোলা রাখেন। দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না, একটু ঘোলাটে আছে। অতএব এই সময় অনেক কিছু ঘটতে পারে। অতএব প্রত্যেকের জায়গার মতো আমরা আমাদের দায়িত্ব পালন করব। কোনো তথ্য
কোনো অ্যাবনর্মাল তথ্য কোনো কিছু আমরা আমাদের কানে আসলে দেন আমরা এটাকে শেয়ার করি এবং শেয়ার করে আমাদের বিএনপিকে জানানো হয় যে এই ঘটনা করতে পারে বা করতে যাচ্ছে। অর্থাৎ এতগুলো কোটি মানুষ যদি বিজিএফ এর কাজ করে, আমরা যদি চোখ কান খোলা রাখি, আমরা যদি সব দিকে নজর রাখি, ইনশাআল্লাহ কিছুই করতে পারবে না এই যারা এই দেশকে ধ্বংস করতে চাচ্ছে। অতএব নির্বাচন ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি হবে এবং এই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। এই বলে আমি বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় অধ্যাপক ডাক্তার ফরাদ আলম ডলার। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডাক্তার আবুল কালাম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ডক্টর বাংলাদেশ ড্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাসুদুর রহমান সোহেল, ডাক্তার জাভেদ আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সহ সম্পাদক ডাক্তার শাহিন রেজা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার জাকারিয়া মাহমুদ, ডাক্তার রাশমা কাদের সহ সকলকে আমাদের মাঝে স্বাগত জানাবেন সহদত্ত আবুল মাসুদ রানা। সম্মানিত উপস্থিতি, এবং আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় বা শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের ডক্টর বাংলাদেশ ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডাক্তার আবুল কালাম। সম্মানিত সভাপতি, আজকে মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মঞ্চে আসে সম্মানিত দর্শকবৃন্দ, আমার সামনে উপস্থিত চিকিৎসক নেতৃবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন কলা কৌশলবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসতে দেরি হয়ে গেছে, যুক্তিসঙ্গত কারণ ছিল। প্রথমে আজকের এই বিজয়ের 54 বছর অতিক্রান্ত হয়েছে। শ্রদ্ধা নিবেদন করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি, যিনি বিজয়ের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং বিজয় ছিনিয়ে এনে দেশের মানুষকে একটি স্বাধীন বাংলাদেশের পতাকা উপহার দিয়েছেন। তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং আমার প্রত্যাশা উনি আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তারপরে আমার শ্রদ্ধানীয় 30 লক্ষ শহীদ যাদের এবং প্রায় 2 লক্ষ মা বোনের যুদ্ধের পটভূমিতে প্রণীত হয়েছে আমাদের এই লাল সবুজের পতাকা, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। সমস্ত মুক্তিযোদ্ধা সহ সবার প্রতি আমার শ্রদ্ধা এবং যারা 1971 সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং কলাকৌশলী সহ সমস্ত বুদ্ধিজীবী সকলকে আমার প্রকৃতির শ্রদ্ধা এবং সালাম। আমি যেহেতু দেরি করে ফেলছি, আমি বেশি বক্তব্য দিব না। আজকে যে আলোচনার বিষয় হলো মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। আমি শেষ করব বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে আমরা সবাই জানি। দেশে বিগত 16 বছরে কি অবস্থা করেছিল ফ্যাসিস্ট সরকার, তার অনিবার্য পরিণতি হিসাবে এদেশে 5ই আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর আজকের এই প্রেক্ষাপটের সামনে আমরা দাঁড়িয়ে। সঙ্গত কারণেই সবার চিন্তা ছিল অতি দ্রুত এদেশের জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে, কেননা বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক জনগণ এবং তার সেই ক্ষমতা তৎকর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রয়োগ হবে। অতএব গণ অভ্যুত্থানের পর অতি সত্বর একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালিত হবে, এটি ছিল আশা। কিন্তু সেই জায়গায় এই অভ্যুত্থানের পর থেকে নির্বাচন না হওয়ার নানান রকমের ফন্দি ফিকের এবং তাল বাহানা শুরু হয়েছে এবং সম্প্রতি এরা অনেক যুক্ত হয়েছে। একটা গানের কলি বলে বসে বলি সময় নেই, এই অবুজেরই শোনেলো, এই পাগলেরই শোনেলো, প্রেম করে ভুল গেল। এই অবুজ কারা? 1971 সালে সবাই যখন সারা দেশ যখন যুদ্ধ করতেছে, দেশের স্বাধীনতার জন্য প্রস্তুত, তারা তখন স্বাধীনতার বিপক্ষে কাজ করে। অবুজ না হলে আবার 1986 সালে তৎকালীন সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে
এরশাদের বিরুদ্ধে সমস্ত দেশ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করতেছিল, তখন করছে কি আওয়ামী লীগের সাথে নিয়ে এরা সেই সাময়িক শাসন দীর্ঘ করার জন্য একসাথে হয়ে জাতীয় বেইমানের সাথে একসাথে হয়ে নিজেরাও সেই খাগা নাম দেখাইছে বুঝতে বলে। একইভাবে ৯৬ সালে বিএনপির বিরুদ্ধে ১৯৯১ পাইছিল ৭০ সিট, পরে পাইছে ৯৬ সিট ৩ সিট অবস্থা হলে। এই আজকের এই প্রেক্ষাপটে এই আন্দোলনে বিভিন্ন সময় আপনারা যারা আছেন সবাই বলছেন যে বিএনপি কেন এই স্বাধীনতা বিরোধী চক্রকে হাতে নিয়েছে, এই জন্য বিএনপির অনেক পরিমাণ ক্ষতি হয়েছে। কিন্তু দেশমাতৃকাকে রক্ষার স্বার্থে, যেখানে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো মানবাধিকার যেখানে ভূমিকৃত হয়েছিল, সেখানে তাদেরকে দেশের উদ্ধারের জন্য সকল মেধাবীকে বলে গিয়ে সাথে কিন্তু সেই সাথে চরম আর এখন কি শুরু করছে সেটা হলো পাগলামি। আপনার ক্ষমতা আনার জন্য কি করবে, একবার ইসলামের রাজনীতি হয়ে দাড়ি ভাল্লা থেকে আল্লাহ উঠে গেছে, তারপরে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, আওয়ামী লীগ আপনার কাছে ক্ষমা চাইছে নাকি, অটোমেটিক ক্ষমা করে দিলাম। এরকম নানান পাগলামি করতেছে। ইলেকশন থেকে পালাবে, আবার এখন ইলেকশনে ক্ষমতায় আসারও স্বপ্ন দেখা শুরু হয়েছে। কয় পার্সেন্ট ভোটের প্রতিনিধিত্ব আপনারা করেন বাংলাদেশে? নির্বাচন সেটা পাগলামি ছাড়া তো কিছু। সেজন্য বলা যে অবুদের সঙ্গে এবং এই পাগলের সঙ্গে বিএনপি বরন্ত সরকার ক্ষতি হয়েছে। আর এখন সর্বশেষ দেখা যাচ্ছে যে সুধা ভেবে গরল খেয়ে গরল পৃষ্ঠে এখন বুঝি মরিল, ক্ষমতা পাড়া ধরে সে টান দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই বুদ্ধিমান করে জানেন এই সমস্ত তাল বাহানা করে কোনো কিছু লাভ হবে না। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আমাদের বর্তমান তাদের সুযোগ উত্তরাধিকার তারেক রহমানের নেতৃত্বে 5-25 তারিখ আসতেছে নির্বাচন হবে বিপুল ভোটের বিনিময়ে। আপনাদের এই সব বিশ্বাসঘাতকতা বিজয় করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর জয়দেব জিন্দাবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর রাহুল কানান। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে যার বক্তব্য খুব আগ্রহের সহিত শুনি, আমাদের সকলের সেই প্রিয় সুবক্তা, বিশেষ করে ডক্টর শ্রেষ্ঠরা বাংলাদেশ ডাককে আজকে একটি গণতান্ত্রিক নেতৃত্ব প্রদান দেওয়ার ক্ষেত্রে যার ভূমিকা, উল্লেখযোগ্য ভূমিকা, আমাদের সেই সকলের প্রিয় বাংলাদেশ জাতীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি, আমাদের সকলের মোবাইলগুলো নামান, ভাইয়া মোবাইলগুলো নামান, আপনাদের সামনে আজকের আলোচনা করার করতে যাচ্ছি। ভাই বুমগুলা দিয়ে দেন, দেশের বুমগুলা বুঝছেন না। ভাই আপনি দেখতে পেয়েছিলেন লাল স্যার, এই লাল স্যার এখন খালি ছিল চেয়ার, এ বেড়া এ হালাইলা সামনে তাও বেড়া আমার বুমরা দেশ থেকে নিচে না, তার বেড়া অনুপরে রয়েছে এ এখন ভাই মাথাটা সরাই দিব ভাই। সভাপতি চিকিৎসক সমাজের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি
আজকের অনুষ্ঠানে ভাই আপনার নাম মাথা সব আসতেছে ভাই প্লিজ। জাতীয়তাবাদী রাজনীতির পূর্ববিবর্তনের মধ্য দিয়ে যার পিতাও এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করেছেন, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, প্রচার নির্মুখ একজন ক্লান্তিহীন জাতীয়তাবাদী সৈনিক ডক্টর আব্দুল মহিন খান, আমাদের প্রিয় সহযোদ্ধা ভাই এই ডক্টর ফরহাদ খালিদ ডোনার এবং যারা বক্তব্য রেখেছেন এত সবাই, ভাই আপনার মাথাটা চিকিৎসক বন্ধুরা, মিডিয়ার বোন এবং ভাইয়েরা, ডাক্তার সামনে গিয়ে সেটা কিছু ফাঁস করে যেতে হবে। আসসালামু আলাইকুম। অনেক কথা হয়েছে, যে জিনিসগুলো এখানে আলোচনা হয়নি তার মধ্যে থেকে কিছু কিছু কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমি বরিশালে একটি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছি একাধিকবার। সেই নির্বাচনী এলাকায় 5 কিলোমিটারের মধ্যে, বরিশাল অঞ্চলের মানুষ যারা আছেন তারা বুঝবেন, 5 কিলোমিটারের মধ্যে 2টা নদী ছিল। 2টা নদীর উপরে 2টা ব্রিজ করে দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001-06 আমাদের যখন দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি তখন। এই 2টা সেতুর নামকরণের সময় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব করেছিলাম জাতীয় সংসদে লবিতে বসে, যে একটা নাম দেওয়া হোক বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে, আরেকটি সেতু করা হোক মেজর জলিল সাহেবের নামে। তার আগে ওনাকে আমি বলেছিলাম যে ম্যাডাম, আমি তো জিয়াউর রহমান সাহেবের নামে সেতুর নাম রাখতে চাই। উনি আমাকে বললেন যে না, জিয়াউর রহমানের নাম যত্রতত্র ব্যবহার করা যাবে না, এটা তোমরা করবে না, তোমরা করবে না, কেউই করবে না। আপনার এই চেয়ারটা রাখছি বসার জন্য না ভাই? জিয়াউর রহমান সাহেবের নামে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, আজকে যেটাকে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে রূপান্তরিত করা হয়েছে রাষ্ট্রের প্রায় 1200 কোটি টাকা খরচ করে। এই নামটি এসেছিল শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের শাহাদাত বরণের পরে জাতীয় সংসদে যে আলোচনা হয়েছিল, সেই আলোচনায় সরকারি দল বিরোধী দল মিলে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে যে ঢাকা এয়ারপোর্টের নাম করা হবে জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর। তার মানে ZIA, জিয়া। আপনারা ওই সময়টা মনে করে দেখেন, দেশ থেকে যাওয়ার সময়, ডিপার্চারের সময় এবং দেশে আবার ফেরার সময়, অ্যারাইভালের সময় পাসপোর্টের উপরে যে সিলটা দেওয়া হতো তাতে লেখা থাকতো জিয়া, ZIA, অর্থাৎ Z এ জিয়া, I তে ইন্টারন্যাশনাল, A তে এয়ারপোর্ট। সেই নামটাকে সরিয়ে দিয়ে প্রথম জিজ্ঞাসা পূরণের চেষ্টা করলেন ফ্যাসিবাদী তৎকালীন যিনি ছিলেন সেই নেত্রী। এরপরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে নামটা দেওয়া হলো, এই নামটার পিছনে একটা উদ্দেশ্য ছিল, খারাপ উদ্দেশ্য ছিল। ZIA, জিয়া মানে যেতে আসতে ঘোষণা, এবং সিলের উপরে নামটা, অর্থাৎ জিয়াউর রহমানের নামটা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের মানুষের পাসপোর্টে চলে আসতো অন্য কোথাও যাতায়াত করতে গেলে। এই জিনিসটা হাসিনার সহ্য হয়, যে কারণে তিনি প্রায় 1,500 কোটি টাকা খরচ করে নামটা পরিবর্তন করলেন। বর্তমানে যে নামটা আছে, এই নামটা কোনো সম্মান, শ্রদ্ধা কিংবা ভক্তি সহকারে দেয়া হয় নাই। এই নামটা দেওয়ার পেছনেও একটা কুবুদ্ধি, খুব দূরদর্শী একটা চিন্তা কাজ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইংরেজিতে একটু নেন, HASINA। H হযরত, S এ শাহজালাল, I তে ইন্টারন্যাশনাল, I তে ইন্টারন্যাশনাল, N, তারপরে INA ইন্টারন্যাশনাল, তারপরে A, তাতে কি হলো? হাসিনা, HASINA। এইটা ছিল, অর্থাৎ সব কিছুর মধ্যে নোংরামি, ভ্রষ্টতা এবং কপটতা জাতিকে উপহার দেওয়া ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে আর কোনো কিছু খুঁজে পাবেন না। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা করেছেন তাই না, মুক্তিযুদ্ধের সঠিক এবং নির্মোহ ইতিহাসে দেখবেন জিয়াউর রহমান হচ্ছেন প্রথম ফোর্সেস কমান্ডার মুক্তিযুদ্ধে। অন্য যারা তারা পরে এসেছেন, 2.5 মাস পরে অন্য ফোর্সগুলো গঠিত হয়েছে। জিয়াউর রহমান প্রথম সেক্টর কমান্ডার, এর প্রায় 2 মাস পরে অন্য সেক্টরগুলো গঠিত হয়েছে। অর্থাৎ সব দিক থেকেই তিনি এগিয়ে ছিলেন, সর্বদিক থেকে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে, যে বাড়িটিও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল জিয়াউর রহমানের শাহাদাতের পরে শহীদ জিয়া বীরুত্তমের স্মৃতি রক্ষার জন্য মইনুল রোডে 6 নম্বর মইনুল রোডে বাংলাদেশের সেনানিবাসে। সেখান থেকে তাকে উচ্ছেদ করার পরে তিনি যে আবেদন জাতির কাছে রেখেছিলেন সে আবেদনে জাতি সাড়া দিয়েছে। বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন আপনাকে দেশবাসী, এই দেশ থেকে উচ্ছেদ করেছে আপনার গোষ্ঠী সহ, আপনার সঙ্গে যারা আছেন তাদের সহ। এবং এইখানেও কপটতা, ভ্রষ্টতা ভণ্ডামি। দেখেন শেখ হাসিনা কোন রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন কেউ কিন্তু গ্রেফতার হয়নি। এবং 5 আগস্টে পতনের ঘোষণা এসেছে, ওনার পলায়নের ঘোষণা এসেছে, ওনার আত্মীয় স্বজনরা চলে গেছে কিন্তু 2 তারিখে, 3 তারিখে, 1 তারিখে আগে ভাগে। ওই থেকে যদি আজকে পর্যন্ত দেখেন তাহলে দেখবেন গোয়েন্দা রিপোর্টের কথা আমাদের তুলনা করে বলেছেন আমাদের ডোনার ভাই, এই যে ওসমান হাদিকে গুলি করার পরে সীমান্ত দিয়ে যারা চলে গেলেন, সেই সীমান্তের ওই পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি বলেছি, সীমান্তের ওই পারে হাদিকে লক্ষ্য করে যারা গুলি বর্ষণ করেছেন তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানকের এপিএস মাসুদুর রহমান বিপ্লব। এবং সেখান থেকে তাকে সুন্দরভাবে দিল্লি ভেলুভাবে নিয়ে গেছে। তবে একটা মজার ঘটনা ঘটেছে, শেখ হাসিনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেটা তিনি গঠন করেছিলেন, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কয়েকদিন আগে তার একটি মামলার যে রায় হলো, সেই রায়টা যেদিন হয়েছে সেদিন ছিল তার বিবাহ বার্ষিকী। তার এবং ডক্টর ওয়াজেদের বিবাহ বার্ষিকী ছিল ওই দিনটাতে, সেই দিনটি তার ফাঁসির আদেশ হয়েছে। এবং সব সময় যে প্রতারণা, আবার কথাটা বলতে হয়, সব সময় যে জাতিকে ধোঁকা দেওয়ার যে অ্যাটিটিউড বা টেন্ডেন্সি বা কর্মকাণ্ড, এর থেকে কখনো তারা পিছু সরেন নাই। বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেছেন শেখ মুজিব, বক্তব্য দিয়ে 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 উদ্বেলিত করেছেন, উত্তেজিত করেছেন। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এটা বলে উনি চুরুটে পায়ে টানতে টানতে পাকিস্তানি আর্মির সঙ্গে চলে গেলেন আর নিজের পরিবারকে রেখে গেলেন পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে। সজীবদের জন্ম নিয়েছে সিএমএইচে, কেন, কি কারণে? সিএমএইচ তো তখন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। আপনারা ডাক্তার সাহেবরা ভালো বলবেন সিএমএইচ কারা চালায়। সেইখানে সজীবদের জন্ম নিয়েছে এবং মাসে মাসে, প্রতি মাসে তখন 1200 টাকা অথবা 1500 টাকা এরকম একটা টাকা শেখ মুজিবের পরিবারকে ভাতা হিসেবে, সম্মানী ভাতা হিসেবে প্রদান করা হতো। মুক্তিযুদ্ধে এই তো তাদের অবদান। এই জন্য আমি অনেক সময় বলি, আগেও বলেছি, যে আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা বলে দাবি করে, ওরা মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে মুক্তিযোদ্ধা হয়েছে। ওরা হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা। ওরা অস্ত্র নিয়ে এই দেশে কখনো ঢুকে নাই, অস্ত্র হাতে হয়তো ওইখানে ঘোরাঘুরি করেছে, অস্ত্র নিয়ে কখনো শত্রুর মুখোমুখি হয় নাই, যেটা জিয়াউর রহমান সাহেব হয়েছে, যেটা আরো অনেকে হয়েছে। এবং জিয়াউর রহমানকে বীরত্তম উপাধিটা ভালোবেসে দেন নাই, এই ডিজার্ভস ইট, এই জন্য তাকে দেওয়া হয়েছে, আরো অনেককে দেওয়া হয়েছে, সেই সঙ্গে তিনি পেয়েছেন। ভালো কোন রাজনীতি বাংলাদেশকে উপহার দেওয়ার মতো কাজ কখনোই শেখ হাসিনা করেননি। 1990 নির্বাচনে উদ্যোক্ত সহকারে দমদম বিমানবন্দরে, তখন এটা নেতাজি সুভাষ বোসের নামে ছিল না, কলকাতা এয়ারপোর্টে উনি বলেছিলেন বিএনপি সর্বোচ্চ 10টি আসন পাবে, মনে আছে না আপনাদের? বলেছিলেন। সেই বিএনপিকে মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল এবং সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। সেই ভোটের বাক্সে ব্যালটটি তিনি নিজে হাতে ধরে জাইমুর রহমানের হাতে দিয়েছিলেন। জাইমুর রহমান ব্যালটটি বাক্সের মধ্যে ঢুকিয়েছেন, এখনো বিভিন্ন ডকুমেন্টারিতে দেখবেন। সেই জাইমুর রহমানও কিন্তু রাজনীতিতে চলে এসেছে। অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ জিয়া বীরুত্তমের প্রবর্তিত রাজনীতির 4 প্রজন্ম কিন্তু ইতিমধ্যে জাতির সামনে এসে উপস্থিত হয়েছে। কারণ হচ্ছে 5 আগস্টের আগে, ফ্যাসিবাদের পতনের আগে আগে জাইমুর রহমানকে সাথে নিয়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিপ্লবী জুলাই যোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছেন, আপনারা সবাই জানেন। সেখানে জাইমুর রহমান তার পাশে বসা ছিল। 25শে ডিসেম্বর, এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের অবলম্বী যারা আছেন তাদের জন্য বড় দিন। বাংলাদেশের এই দিন কত বড় হবে এটা এই মুহূর্তে বলা মুশকিল। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরবেন প্রায় 1.5 যুগ পরে।
বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশের মাটিতে পা রাখবেন, তার বাবা মায়ের স্মৃতি বিজড়িত, তার নিজের ছোটবেলার কিশোরের সেই ঘুরে বেড়ানো বা রাজনীতি করার যে স্মৃতি, সেটা তাকে কতটা উৎপেলিত করবে এবং সেইটাকে দেখার জন্য, বরণ করার জন্য বাংলাদেশের মানুষ যে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, সে আগ্রহের অবসান সেদিন হবে ইনশাআল্লাহ। 25শে ডিসেম্বর আমরা গোটা বাংলাদেশকে জাতীয়তাবাদী মন্ত্রে আপ্লুত করব এবং গোটা বাংলাদেশকে আমরা দেখাবো যে বাংলাদেশ এখনো শহীদ জিয়া বীরুত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে এখনো উদ্বেলিত হয়, এখনো উৎফুল্ল হয়, এখনো তরঙ্গের মতো ঢেউয়ে ঢেউয়ে প্লাবন সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মন জয় করে নেয়। নির্বাচন নিয়ে অনেক কথা আজকে হচ্ছে, অনেক কিছু হচ্ছে। অনেকে এমন ভাবে বক্তব্য দেন, ছোটবেলার সেই কবিতার কথা মনে পড়ে। কবির নাম তো মনে নেই, তবে কবিতার একটি লাইন মনে আছে, ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট কি। এরকম কবিতার প্রথম লাইন, ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট কি। আর একটা জিনিস মাঝে মাঝে খুব অস্থিরতায় ভোগে, আমরা অনেকেই ভুগি, সেটাও একটা কবিতা ছোটবেলার কথা মনে পড়ে। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বাজে বকিস নে আর খবরদার। অথচ এই প্রশ্নগুলো কিন্তু যৌক্তিক, অত্যন্ত যৌক্তিক। আজকে যারা ক্ষমা চাচ্ছেন, আপনারা 1991 সালের নির্বাচনে পরাজিত হয়ে শেখ হাসিনা বলেছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দিবেন না, দেন নাই। বেগম খালেদা জিয়ার জীবনটাকে দুর্বিষহ করে ফেলেছিলেন এবং সেই সঙ্গে আওয়ামী লীগের, সেই সময় আওয়ামী লীগের সঙ্গে আপনাদের বন্ধুত্ব ছিল, জাতীয় পার্টির সঙ্গে আপনাদের বন্ধুত্ব ছিল। অথচ আপনাদেরকে এই দেশে পুনরুজ্জীবিত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আওয়ামী লীগের তো পরম সম্মানের সাথে, পরম ইজ্জতের সাথে জিয়াউর রহমানকে বলা উচিত যে বর্তমান আওয়ামী লীগ যে বিনষ্ট হয়েছে, তার আগে পর্যন্ত যে আওয়ামী লীগের বহমান ধারা ছিল, সেই ধারা সৃষ্টি করছিলেন জিয়াউর রহমান। সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছেন জিয়াউর রহমান, শেখ হাসিনার আওয়ামী লীগের না। শেখ মুজিব নিজে আওয়ামী লীগকে কবরে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন বাক্সাল তৈরি করে। সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইটাকে পুনরুজ্জীবিত করেছেন, জামাত ইসলামকেও একই সঙ্গে পুনরুজ্জীবিত করেছেন। আজকে তারা সেই প্রতিদান আমাদেরকে দিচ্ছেন। যা মন চায় বলছেন, ক্ষমা চাচ্ছেন। আমাদের কাছে ক্ষমা চেয়ে তো কোনো প্রয়োজন নেই। আপনাদের ক্ষমা এবং আপনাদের ঔদ্ধত্য কখন যে কোনটা প্রকাশ পায়, এটা বলা খুব একটা মুশকিল, বোঝা খুবই মুশকিল কখন আপনারা কি করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা দুটি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেই যদি সারা দেশে জয়লাভ করা যেত, তাহলে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন, তাহলে মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের রাষ্ট্রপতি হতেন। বুঝেছেন? আমাদের রুহুল কবির রিজভী হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো। এরাও তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন। নুরুল হক নূরের এই অবস্থা আজকে হতো না, তিনি অনেক আগে প্রধানমন্ত্রী হতেন। সুতরাং একটা দুটো বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করলে সে আনন্দে আপ্লুত হয়ে যে ধেই ধেই করে নাচানাচি শুরু করেছেন, এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না বলেই বিএনপি এখনো সেই আগের মতোই মার্জিত, রুচি সম্পন্ন, শান্তিপ্রিয়, গণতান্ত্রিক ধারাবাহিকতায় বিশ্বাসী মানুষদের রাজনৈতিক সংগঠন। এটা স্বীকার করতেই হবে, যারা যেভাবে বলেন না কেন, এটা স্বীকার করতে হবে। এবং এটা বাংলাদেশে আর কোন রাজনৈতিক দলের মধ্যে এই বৈশিষ্ট্য নেই। সংস্কার করে চিৎকার করে আজকে সবাই কথা বলছেন, এই সংস্কারের জন্মদাতা হচ্ছে বিএনপি। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম থেকে খাল কাটা শুরু করেছিলেন, সেইটাই ছিল সংস্কার। শহীদ জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ থেকে প্রথম শ্রমশক্তি রপ্তানি করেছিলেন বিদেশে, ওইটাই ছিল সংস্কার। দুর্ভিক্ষের তলাবিহীন ঝুলি থেকে দেশকে খাদ্যে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছিলেন, ওইটাই ছিল সংস্কার। এরপর থেকে বিএনপির হাতেই বাংলাদেশের সংস্কার সব সাধিত হয়েছে। 27 দফা থেকে আজকে যে 31 দফা হয়েছে, এই সংস্কারের কর্মসূচি 27 দফা থেকে 31-এ নেওয়ার জন্য ভূগোলের নিচে ফাইল দিয়ে দিনে রাতে বিকেলে দুপুরে বিভিন্ন বন্ধু সংগঠনের রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে আমি নিজে গিয়েছি ফাইল হাতে। এবং সর্বশেষ হাসিনা পতনের আগে যখন আমাকে গ্রেফতার করা হয়, তখন গোয়েন্দা পুলিশ আমার বাসা তন্ন তন্ন করেছে সে ফাইল খুঁজে পাওয়ার জন্য।
আজকে সেই একদিনের দফা। এই একদিনের দফা হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় মুক্তির জন্য। আর এই সনদ বাস্তবায়নের জন্য 25শে ডিসেম্বর যিনি বাংলাদেশে আসবেন তাকে বরণ করার জন্য আজকে গোটা জাতি প্রস্তুত। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বিএনপি নয়, গোটা জাতি আজকে প্রস্তুত তাকে বরণ করার জন্য। আমরা তাকে বরণ করে বাংলাদেশের মানুষের সামনে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদের যে আহ্বান, যে আবেদন এবং গ্রহণ করার তাদের যে মানসিকতা, এই দুটার মধ্যে সংযোগ ঘটিয়ে গণতন্ত্রের পুনঃ উত্তরণের যে ধাপ যেটা জিয়াউর রহমান সাহেব করে গেছেন, শুরু করে গেছেন, বেগম খালেদা জিয়ার মাধ্যমে যেটা পরিপূর্ণ হয়েছে, সেটা আবার আধুনিক বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আবার তার নবযাত্রা শুরু করবে যারা তারেক রহমানের নেতৃত্বে। এবং পরবর্তীতে যাকে ইতিমধ্যেই একটু রাজনীতির অঙ্গনে উকি যিনি দিয়েছেন, জায়েমা রহমান, এই চতুর্থ প্রজন্মের ধারাবাহিকতায় বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা অনেক অনেক সামনে এগিয়ে নিয়ে যাব। এটাই হোক আজকে যে আলোচনা সভার সফল। জ্যাককে ধন্যবাদ, সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য যারা আছেন এবং আমাকে যারা শুনেছেন মনোযোগ দিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বিরুদ্ধে মঙ্গল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, যারা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সকলের প্রিয় সুবক্তা অ্যাডভোকেট সৈয়দ মুয়াজ্জম হোসেন আলাল, আপনার সুন্দর সময় প্রতিজ্ঞা বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন গণতন্ত্রের মা, আমাদের সকলের প্রিয় নেত্রী, এই মুহূর্তে বাংলাদেশের দলমত সকলের আস্থাভাজন ব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। ডক্টর সাহেব বাংলাদেশ ব্যাগ তার সারা দেশ থেকে প্রত্যেকটি শাখায় এই মহিষী নেত্রীর জন্য দোয়া করিয়েছেন। আজকে আমাদের এই আলোচনা সভায় আমরা আবারও একবার ওনার সুস্থতা কামনায় দোয়া করব। আজকের এই দোয়াটি পরিচালনা করার জন্য আছেন ডক্টর সাহেব বাংলাদেশ ব্যাগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডাক্তার মোহাম্মদ মনির হোসেন। ডাক্তার মোহাম্মদ মনির হোসেন। এদিকে জায়গা নাই, এদিকে জায়গা নাই। না লাগলে আপনি অন্য দিক দিয়ে যান। আপনি এদিকে যাবেন, আপনি কোনো রকম সভাপতি আপনার সামনের দিক দিয়ে যেতে হবে। সেই স্যার আমাদের আজকের প্রধান অতিথি আব্দুল ওয়াহিদ খান, স্থায়ী সদস্য এবং অ্যাডভোকেট মুয়াজ্জম আলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সচিববৃন্দ এবং আমরা আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য বিকারী কামনা করে সংযুক্ত মোনাজাত পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমরা স্ব অবস্থানে থেকে প্রত্যেকেই একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস এবং দুরূদ শরীফ পাঠ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মোবাইল লেগে দেখেন রব্বি হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আপনি দেখেন আল্লাহ, দেশ বর্ণ ব্যক্তি বর্গকে নিয়ে আমরা হাত উঠেছি আল্লাহ। এখানে অনেকে শিক্ষক আছেন, আপনার মাখলুকের খেদমতকারীরা আছেন, যারা মাখলুকের খেদমত করে, তারা আপনার সত্তাকে খেদমত করা হয় আল্লাহ। ওনাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। আমাদের দোয়াটুকু আমাদের দেশ নায়ক, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহে পৌঁছে আল্লাহ। আল্লাহ ওনাকে মাফ করে দেন, ওনাদের কবরকে আল্লাহ এই মুহূর্তে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আল্লাহ। আল্লাহ ওনার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কুকু অত্যন্ত নির্যাতিত হয়ে সুচিকিৎসার অভাবে এদেশে মৃত্যুবরণ করেছেন আল্লাহ। আল্লাহ আমরা অনেকে ওই সময় অনেকে জানাজা করতে পারিনি আল্লাহ। এই ঘটনার কবরে পৌঁছে দেন, ওনাকে ক্ষমা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আপনি তো দেখেছেন আল্লাহ, আমাদের এই দেশের সফল তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কত অত্যাচার, কত নির্যাতন সহ্য করেছেন আল্লাহ। আল্লাহ যখন বিরোধী দল তাকে হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, আপনি ওনাকে হায়াত দিয়েছেন, তখন উনি আমাদের মাঝে আবার ফিরে এসেছেন আল্লাহ। আমরা ওনার জন্য দোয়া করছি
উনার পূর্ণ সুস্থতা আপনি দান করে দেন, উনাকে শাফে কুল্লি দান করে দেন আল্লাহ। উনাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে নেন আল্লাহ। উনি এদেশের মাটি মানুষকে ভালোবাসে আল্লাহ। আল্লাহ ওনার আপনার ইসলামকে পছন্দ করে আল্লাহ। আল্লাহ যেখানে গেছে সেখানে আপনি ইসলামকে প্রচার করে দিয়েছে আল্লাহ। আপনি ওনাকে পূর্ণ সাফায়াত করলে দান করেন, আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে এনে দেন, এই দেশ সেবা করার সুযোগ করে দেন আল্লাহ। আল্লাহ আমরা সবাই প্রাণ করে দোয়া করছি আল্লাহ, ওনাকে আপনি সুস্থ করে দেশে ফিরে এনে দেন আল্লাহ। আল্লাহ আমাদের এদেশের আরেকজন সফল নায়ক, দেশ নায়ক, এদেশের মাটি ও মানুষের নেতা, তারুণ্যের অহংকার তারেক রহমান, উনিও আরেক অত্যাচারিত মানুষ, উনিও চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করেছেন। উনি এই ক্রান্তির লগ্নে দেশে আবার দেশে ফিরে আসছেন আমাদের মাঝে 25শে ডিসেম্বর। উনাকে সুস্থভাবে আমাদের মাঝে পৌঁছে দেন আল্লাহ, ওনাকে পূর্ণ ন্যায় হায়াত দান করে দেন। উনি যেন বিএনপি তথা সমগ্র দেশবাসীকে এক করে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করতে পারে, দেশ পরিচালনার সুযোগ পায়, সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ উনাকে উনার মাধ্যমে সমগ্র বিএনপি যেন এই দেশ পরিচালনা করার সুযোগ পায়, সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আপনি দেখেছেন যতবার বিএনপি এসেছে ততবার ইসলাম ধর্ম সর্বোচ্চ জায়গায় স্থান পেয়েছে আল্লাহ। সারা পৃথিবীর বুকে দেশ মাথা উঁচুকে দাঁড়িয়েছে আল্লাহ। আল্লাহ আপনি দেশনায়ক তারেক রহমান কে দেশে ফিরে এনে দেশের কান্ডারি তার হাতে তুলে দেন, উনার মাধ্যমে যেন বিএনপি দেশ পরিচালনা করার সুযোগ পায়, সেই তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। এখানে যা ডক্টর সদস্যবৃন্দ সবাই যারা আপনার মাসুলকে আছেন তাদের সকলকে আপনি সুদৃশ্যে দান করে দেন, এবং তারা যেন বিএনপির হাতে হাত মিলিয়ে বিএনপিকে তথা দেশবাসীকে সেবা করে আবার বিএনপিকে সকলের মাঝে গ্রহণযোগ্য করে তুলতে পারে, সেই তৌফিক দান করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সকলের মুকসুদ পুরা করে দোয়া ও মজলিসকে কবুল করে নেন, আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন, যে সংগঠনটি এদেশে মানুষের দুঃখ দুর্দশার পাশে যেমন পাশে ছিল, তেমনি ব্যাপারে এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে এবং ফ্যাসিস্ট বিদায়ের ক্ষেত্রে ভূমিকা ছিল। সেই দুঃসময়ে ক্রান্তিকাল সময় ডক্টর শেষমের বাংলাদেশকে যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন, এখন বক্তব্য রাখবেন ডক্টর শেষমের বাংলাদেশ যাবে সেই সুযোগ্য সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ। অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ। আবার গেছে কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিজয় দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট বিজ্ঞানী, সাবেক মন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান, আজকে উপস্থিত এই সভায় বিশেষ অতিথি হিসাবে যিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, সমগ্র টিভি টকশোর মাধ্যমে বিগত স্বৈরাচারের আমলে যিনি স্বৈরাচারের বুকে কম্পন ধরিয়ে দিয়েছিলেন, সেই সংগ্রামী জননেতা জনাব মুআজ্জেম হোসেন আলাল ভাই, উপস্থিত বিশেষ অতিথি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ফরহাদ আলী ডোনার, মঞ্চে উপবিষ্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট চিকিৎসকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন। এই মাসটি বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে ডিসেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন 1971 সালে
ডিসেম্বরে 14ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যখন দরজায় নক করছিল, ঠিক সেই সময় বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তি যারা ছিল তারা বাংলাদেশের প্রথিত যশা বিজ্ঞানী, চিকিৎসক, সাংবাদিক তাদের সবাইকে ঘরে ঘরে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছিল। উদ্দেশ্য ছিল যে বাংলাদেশটি স্বাধীন হবে, ভূমিষ্ঠ হওয়ার পরেই যেন সেটি বিকলাঙ্গ হয়ে যায়। আজকের প্রেক্ষাপটে কেন ইম্পর্টেন্ট সেটার কারণ হলো সেই দিন সেই বিরোধী শক্তি যারা স্বাধীনতার বিরোধী ছিল, সাকসেসফুল হয় নাই, তারাই আজকে ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত ষড়যন্ত্রে লিপ্ত। তারা চাচ্ছে বাংলাদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে। সেই জন্য এই মাসটি বাংলাদেশের সমস্ত মানুষের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা নতুন প্রজন্ম তারা জানে না 71 সালে বর্তমানে ক্ষমতালোভী গোষ্ঠী যারা যেতে চায় তাদের ভূমিকা কি ছিল। আমাদের বারংবার সেই কথা মনে করিয়ে দিতে হবে। আজকে যারা ক্ষমতায় যেতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করত না। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় যেন বাংলাদেশ অগ্রগতি না হয়, নিজের পায়ে দাঁড়াতে না পারে, সেই জন্য তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, ধরে নিয়ে গিয়েছিল, তাদেরকে বৌদ্ধভূমিতে রেখে দিয়েছিল। এই কথাটা নতুন প্রজন্মের কাছে বারবার পৌঁছাতে হবে, তাহলেই কিন্তু নতুন প্রজন্ম সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। প্রিয় সাথীবৃন্দ, আপনারা জানেন যে উন্নয়নের প্রধান শর্ত কিন্তু গণতন্ত্র। আজকে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটাও কিন্তু গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হয়েছিল বলে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। তৎকালীন পাকিস্তান গোষ্ঠী বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ দলকে ক্ষমতায় যেতে দিতে চায় নাই বলে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। একইভাবে 75 সালে যখন গণতন্ত্র হরণ করে একদম শাসন বাকশাল কায়েম হয়েছিল, তখনও কিন্তু আপনার গণতান্ত্রিক যে অভিযাত্রা সেখানে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার হাত ধরে বাংলাদেশে আবার বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে। একইভাবে তারই গঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 90 সালে যখন বাংলাদেশের স্বৈরাচারের শাসন ছিল তার অবসান ঘটায় বেগম খালেদা জিয়া 90-এর গণ আন্দোলনের মাধ্যমে। আপনারা জানেন 24-এর যে গণ আন্দোলন, বাংলাদেশের স্বৈরাচারের যে পতন হয়েছে সেটা কিন্তু একদিন 2 মাস 5 মাসের আন্দোলনে হয় নাই। দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, শত শত জাতীয়তাবাদী শক্তি তারা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন। তারপরে কিন্তু 5 আগস্টের পরিবর্তন সাধিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক যাত্রা ফিরে যাবে, তাকে ব্যাহত করার জন্য কিন্তু ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য ইনশাআল্লাহ আগামী 25শে ফেব্রুয়ারি 25শে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। আমরা সবাই তার হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ সমস্ত ষড়যন্ত্রকে ব্যাহত করে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে আবারও গণতান্ত্রিক পরিবেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করব। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জিন্দাবাদ। মোবাইলগুলো একটু নিচে নামায় রাখেন। ধন্যবাদ ডক্টরস বাংলাদেশ যাবে নিচে নামায় রাখেন। ডক্টর হানুন রশিদ আপনার সময় উপযোগী সুন্দর বক্তব্য জন্য সম্মানিত উপস্থিতি। আমরা যখন ধরে যার
বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান। বলা বাহুল্য, আমি যাদের বক্তব্য শুনেছি প্রত্যেকে আর এখানে আমি সবসময় যেটা বলি, আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে নাম উল্লেখ না করলেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা সভায় বক্তব্য রাখার। একজন বক্তা উল্লেখ করেছেন এই যে বিশাল একটি এবং আমার এখানে সাংবাদিকদের উপস্থিতি দেখে একটি কথা মনে পড়ছে যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, ডাক্তার ছাড়া আমরা সম্ভবত বেঁচে থাকতে পারতাম না। কাজেই তাদের যে গুরুত্ব এই সমাজে আমি সেটা উল্লেখ না করে পারছি না, এবং আশা করি তারা অতীতে যেভাবে বাংলাদেশের 18 কোটি মানুষকে সেবা দিয়ে এসেছেন, ভবিষ্যতে একইভাবে তাদেরকে সেবা দিয়ে। আজকে স্বাধীনতার 54 বছর পরে এসে এখানে দাঁড়িয়ে একটি কথা আমাকে পীড়িত করে, আশা করি আমাকে ক্ষমা করবেন আপনারা। সেটা হচ্ছে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, আজকে অর্ধ শতাব্দী পার হয়ে এসে আজকে বাংলাদেশে কেন আমরা গণতন্ত্রকে খুঁজে পেয়েছি? কেন এটা? এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে, এবং যখন এই দেশের মানুষ একটি পর্যায়ে বুঝতে পেরেছিল যে পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনোদিন গণতন্ত্র সম্ভব নয়, এবং পাশাপাশি আরো একটি বিষয় ছিল, সেটি ছিল অর্থনৈতিক, যে দরিদ্র মানুষের যে অর্থনীতির যে অধিকার, মানুষের যে বেঁচে থাকার অধিকার তৎকালীন পূর্ব পাকিস্তানে, এটি ছিল দ্বিতীয় বিষয়, যে কারণে স্বাধীনতার সংগ্রাম, প্রথমে একটি আন্দোলন, পরবর্তীতে স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধে। তো এই যে দুটি উপযুক্ত আমি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছি, একটি ছিল গণতন্ত্র, দ্বিতীয়টি ছিল এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক। আমার প্রশ্ন হচ্ছে যে আজ স্বাধীনতার 54 বছর পরে কেন আমরা সেই দুটি যে লক্ষ্য বস্তু, সেটিকে কেন এখনো খুঁজে পেয়েছি, আমরা কেন সেটি এখনো অর্জন করতে পারছি? আমি বিশ্বাস করব এদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতৃত্ব দিয়েছেন বিগত 54 বছর, এখনো যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা অতীতে দিয়েছেন, তাদেরকে জাতির কাছে জবাবদিহি করতে হবে কেন তারা, এবং ভবিষ্যতের যারা নেতৃত্ব, আমি বিশ্বাস করব তারা জাতিকে এই আশ্বাস তারা দিতে প্রস্তুত যে আগামীতে বাংলাদেশ সৃষ্টির পেছনে যে দুটি গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য এবং আদর্শ ছিল, সেটি তারা বাস্তবায়িত করবেন। দেশের 18 কোটি মানুষকে তারা জোর গলায় বলতে পারবেন যে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি,
এবং তারা বলতে পারবেন যে এদেশের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা যথাযথ কার্য পদ্ধতি অনুসরণ করছি। এই বক্তব্য দিয়ে আমি শুরু করছি, এই প্রশ্ন তুলে আমি শুরু করছি। এই প্রশ্নের উত্তরও আমি এখন আপনাদের দিতে চাই। সেটা হচ্ছে এই যে আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি তাহলে একটি জিনিস কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে আসবে। এই যে মানুষের চিরন্তন যে একটি সংগ্রাম, অনেক সংগ্রাম, আমি একটি শব্দ দিয়ে সেই সংগ্রামটিকে আমি চিহ্নিত করার চেষ্টা করবো। সেটি হচ্ছে এই যে সৃষ্টির উষালগ্ন থেকে যে একটি সংগ্রাম আজকে হাজার হাজার বছর ধরে মানব সভ্যতাকে তারা বিবর্তিত করছে, একটি পর্যায়ে যারা নিয়ে যেতে চেষ্টা করছে মানুষ, সেই সংগ্রামটি ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এক কথায় এটা অনেকভাবে ব্যাখ্যা করা যাবে, কিন্তু আপনারা দেখবেন সবকিছু ঘুরে ফিরে মূল যদি একটি উদ্দেশ্য বা একটি লক্ষ্যে আমরা ফিরে আসতে চাই তাহলে সেটি হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এবং সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মানুষ যুদ্ধ করে চলেছে অবিরাম। এবং এই যে সংগ্রাম, এই সংগ্রাম আমি মনে করি এভাবে দেখি যে এটা একটি চিরন্তন সংগ্রাম। আজকে যেমন ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, আজকে এই সরকার এসে বলছে সংস্কার করবে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা এমন একটি অবস্থা নিয়েছিল তারা সংস্কার করে বাংলাদেশকে একটি কি বলে এটাকে একটি সাপ্নিক দেশে তারা রূপান্তর করতে। আসলে সংস্কার কিন্তু এরকম কোন জিনিস নয় যে আমি আজকে সংস্কার করছি কাল আমার সব উদ্দেশ্য সাধিত হয়ে যাবে। সংস্কার এমন একটি জিনিস যেটা চলমান, এবং আমি যেটা একটু আগে বলেছি সৃষ্টির রোষালগ্ন থেকে কিন্তু এই সংস্কার পদ্ধতি চলে এসেছে। মানুষ কিন্তু কোনোদিন বসে থাকে, সংস্কার মানুষ নিজেরাই করেছে। সবসময় যে সরকার করে দিয়েছে বা কখনো নেতারা করে দিয়েছে বা কোনো রাষ্ট্রপ্রধানেরা করে দিয়েছে সেটা কিন্তু এই সংস্কার পদ্ধতি চলার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়েছি। এবং এই প্রতিদিন চলবে, এই সংস্কার প্রতিদিন চলবে, এবং আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে আমি এটা বিশ্বাস করি যে একটি উচ্চতর সমাজ ব্যবস্থায় আমরা আমি কিন্তু আমাদের এই সংগ্রামকে এই দৃষ্টিতে দেখি। এবং আজকে এই কারণেই আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো। আমরা এই দিবসগুলো পালন করি, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। এই যে আমরা সারা বছর ধরে দিবসগুলো পালন করি, আমি খোলা করে আমার মনে কথাগুলো আপনাদের সামনে দেব। আমরা কথা বলছি, ফিরে যাচ্ছি, একটি বছর পার হচ্ছে, আবার এই দিবসগুলোতে আসছি, আবার এই দিবস, অনেক কথা কি অর্জন করছি সেটা কিন্তু আমাদের এই 54 বছরে আমরা কি অর্জন করছি। এবং আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয় ভাবে বলুন, সরকারি ভাবে বলুন, সামাজিক ভাবে বলুন, ইন্টেলেকচুয়ালি বলুন, প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কিন্তু একটি চিন্তাধারা, আমি বিশ্বাস করি আমাদের চিন্তাধারার একটি এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি ঘুরে ফিরে কিন্তু সেই কথায় ফিরে আসবো যে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, সেই কথায় আমি ফিরে আসবো। কিসের অধিকার? মানুষের এক কথায় মানুষের বেঁচে থাকার অধিকার। মানুষের বেঁচে থাকার অধিকারের জন্য প্রথমে কি প্রয়োজন হয়? মানুষের খাদ্যের প্রয়োজন হয়। চিকিৎসক যারা আপনারা এখানে আছেন, আজকে এই আলোচনা সভার আয়োজন করেছি, আপনাদের চেয়ে বেশি একত্রিত কেউ অন্য কেউ। মানুষের খাদ্য নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে দিবস পালন করি। খাদ্য নিরাপত্তার পরে আরো অনেক কিছু আছে, আমি সবগুলোতে যাবো না, কিন্তু আমি অন্য একটা কথা বলি যেটা বাংলাদেশের মানুষের যে সাইকোলজিতে আমি বিশ্বাস করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষের কথা বলা। বাংলাদেশের মানুষ, আমি অনেকবার বলেছি, আজকে আবার বলবো, বাংলাদেশের মানুষের চরিত্র এমন, মানুষ কিন্তু অনাহারে থাকতে রাজি আছে, তো মানুষ কথা না বলে থাকে, আমাকে কথা বলতে হবে, আমার মনের ভাব
প্রকাশ করতে হবে, আমার মতামত প্রকাশ করতে হবে। এটা আমাদের চরিত্রের ভেতরে একেবারে আসেই ঢুকে গেছে। এবং সেই কারণেই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে যতবারই বাংলাদেশের 54 বছর ইতিহাসে বিভিন্ন ফ্যাসিবাদী বা কায়েমি সরকার এসে মানুষের বাক রুদ্ধ করে দিতে চেয়েছিল, প্রত্যেকবার কিন্তু তারা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, সেই অধিকার অর্জনের জন্য মানুষকে মূল্য দিতে হয়েছে। বাংলাদেশের মানুষকে আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা আহত হয়েছি, আমরা নিহত হয়েছি, আমরা পঙ্গু হয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কখনো যারা প্রতিবাদ করেছে এবং বারবার সেই প্রতিবাদের ফলশ্রুতিতে আমরা কিছু না কিছু অর্জন করেছি। হতে পারে সবকিছু আমরা অর্জন করতে পারি, এটা সত্য। এবং এই যে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, দেখুন আমি পুরোপুরি কথা বলছি, আপনারা যেটা একটু আগেও বলেছে, আমাকে ক্ষমা করে দেবেন, যে রাষ্ট্র ব্যবস্থা আমি মাঝে মাঝে মনে করি একটা নিষ্ঠুর ব্যবস্থা, যেটা মানুষের যে অনুভূতি, সেই অনুভূতিগুলোকে ভোতা করে দেয়। একজন মানুষকে মানুষ হিসেবে কিন্তু রাষ্ট্র গ্রহণ করে না। সরকার একটি দেশকে শাসন করে একটি সামষ্টিক। আমি জানি না, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি নই, কাজে সেই পুরো তত্ত্ব নিয়ে আমি কোনো গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারবো না। কিন্তু তার সত্ত্বেও দেশের তৃণমূল পর্যায়ের গণ মানুষের সঙ্গে জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়ে এখন আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে আমরা মানুষ আমাদের নেতা বলে, আমরা নেতৃত্ব এই বলে দাবি করি, আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই, মানুষ আমাদের ভোট দেয়, তারপরেও আসলে মানুষের সত্যিকার কল্যাণে আমরা কতটুকু কি করতে পেরেছি সেই প্রশ্ন। এবং আমি বিশ্বাস করি আগামীতে যে সরকার বাংলাদেশে আসবে তাদেরকে কিন্তু সেই প্রশ্ন নিজেদেরকে করতে হবে। এখানে বলা প্রয়োজন যে হ্যাঁ, এটা সত্যি যে বিপদ আসবে, সমস্যা আসবে, একেবারে সমস্যাবিহীন একটি রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা যে আমরা পেয়ে যাব, এটা একটা ইউটোপিয়ান কনসেপ্ট। আমি ইউটোপিয়ান কনসেপ্টকে বিশ্বাস করি না, বাস্তবতায় বিশ্বাস করি। তবে যে বিষয়টি আমি গুরুত্ব দিয়ে বলি, এই সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা আমাদের মোকাবেলা করতে হবে। আমরা যদি নেতৃত্বের অবস্থানে বসে সমস্যাকে অস্বীকার করি এবং মানুষকে ধোঁকা দেই বা ভাবনা দেই যে সবকিছু সুন্দরভাবে চলবে, তাহলে কিন্তু তারা সেটা মারাত্মক। আমি কথাগুলি খোলাখুলি ভাবে বলছি এই কারণে যে আমি দেখছি যে আমাদের সামনে বিরাট একটি চ্যালেঞ্জ। এই যে 18 কোটি মানুষ, ছোট্ট একটি দেশ, এবং সম্ভবত বাংলাদেশ বিশ্বের এখন সবচেয়ে বেশি বসতিপূর্ণ। আপনারা কয়েকদিন আগে দেখেছেন জাতিসংঘ ঘোষণা করেছে যে বৃহত্তর ঢাকায় 3,66,00,000 মানুষ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আরবান এরিয়া বলে জাতিসংঘ ঘোষণা করেছে, এবং তারা এই ভবিষ্যৎবাণী করেছে যে 2050 সালে এই ঢাকা শহর সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে বৃহত্তম শহর। সেখানে নয়, জনবসতিপূর্ণ বা বৃহত্তম জনবসতিপূর্ণ শহরে আমরা হতে পারি। তো সমস্যাটি হচ্ছে যে আমরা সেই শহরটিকে কিভাবে আমরা পরিচালনা করব সেখানে। এবং দেখেন, আওয়ামী লীগের কথা একটু আসতে হয়। আমি চিন্তা করেছিলাম যে কারো সমালোচনা করবো না, শুধু আত্মসমালোচনা করবো, কিন্তু তারপরে একটু বলতে হয় যে দেখুন আওয়ামী লীগ কি করেছে। তারা কিন্তু দেশ সেবার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল সেটার নাম হচ্ছে আত্মসেবা। তারা একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে গণমানুষের কল্যাণে যে রাষ্ট্র ব্যবস্থা, তার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল তার নাম পলিটিক্যাল সায়েন্টিস্টরা দিয়েছেন অলিগার্কি। তারা একটা অলিগার্কি তৈরি করেছে কেবলমাত্র নিজ। একটু আগে চমৎকার ভাবে জনাব আল্লাহ সাহেব বলেছেন, প্রথমে হচ্ছে পরিবার, নিজ, তারপরে পরিবার, তারপরে তাদের যে ব্যবসায়িক গোষ্ঠী। এবং আমি
কথা বললে অপরাধ দেবেন না, আমি বলবো যে সমাজের সর্বোচ্চ স্তরের যে ধনী গোষ্ঠী তাদেরকে নিয়ে যে একটি কংগ্লোমারেট তৈরি করা হয়েছিল, একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছিল, তার নাম ছিল বাংলা। এবং ফলশ্রুতিতে কি হয়েছে, এই দেশের দরিদ্র মানুষ তারা দারিদ্র্যের কষাঘাতে তারা কষ্ট করেছে। একটা কথা আমি খোলাখুলি বলি, আজকে প্রশ্ন জায়গা অর্থনীতি, আমি আমি একটু ব্যক্তিগত বিষয় বলি, আপনাদের বলা প্রয়োজন। আমি গতকাল আমাদের কন্যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে সে গবেষণা করছে, আমি তার সঙ্গে বিতর্কে জড়িত হয়েছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে গবেষণা করে আমি একজন লেমেন হয়ে অর্থনীতি আমার বিষয়ে বিতর্কে যাওয়া সঠিক নয়, তারপরে আমি বিতর্কে জড়িত হয়েছিলাম। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি তো বিশ্বের সর্বোচ্চ গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছো অর্থনীতি নিয়ে, আমার মনে হয় যে আজকের অর্থনীতিবিদরা মানুষের কল্যাণে যে অর্থনৈতিক যে থিওরিগুলো দিচ্ছে সেগুলো পরিবর্তন। আমি তোমাকে অনুরোধ করছি তুমি সেই পরিবর্তনের বিষয়গুলো কেননা দেখুন এই যে কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি, এই কনসেপ্ট নিয়ে কাজ করে আমরা যখন একটা দেশের ভালো মন্দ বিবেচনা করি তখন আমরা কি বলি, আমরা কিছু ইকোনমিক কিছু প্যারামিটার আছে, কিছু সোশ্যাল প্যারামিটার, সেগুলো আমরা দেখিয়ে আমরা তুলনামূলকভাবে তালিকা সৃষ্টি করি, সবচেয়ে ভালো এই দেশ। আমি বিশ্বাস করি না এই কনসেপ্ট এখন কাজ করছি। কেন? আমি বাংলাদেশের উদাহরণ, বাংলাদেশের বিষয়টি কি দাঁড়িয়েছে, বাংলাদেশের জনসংখ্যা একটু আগে বলেছি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ। আমি তো মনে করি ইউরোপ আমেরিকা যারা দেশ পরিচালনা করছেন তাদের কাজ অনেক সহজ, যারা বাংলাদেশ পরিচালনা সঠিকভাবে করতে ইচ্ছা করেন তাদের কাজ কিন্তু অনেক বেশি। এবং এই যে আজকের বাংলাদেশে 18 কোটি মানুষ কিভাবে খেয়ে পড়ে বেঁচে আছে, এটার ব্যাখ্যা কিন্তু আজকের আধুনিক অর্থনীতির যে থিওরিগুলো আছে সেই থিওরি দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। কারণ সেখানে যে ইকোনমির কথা বলেছে সেই ইকোনমিকে বলে ফর্মাল ইকোনমি। তারা সেই ফর্মাল ইকোনমির উপরে অর্থনীতির তত্ত্বগুলো দিয়েছে। বাংলাদেশে অর্থনীতির আমি বিশ্বাস করি মানুষের সঙ্গে গ্রামে গঞ্জে চলাফেরা করি, আমি বিশ্বাস করি বাংলাদেশে যে অর্থনীতি তার 60 থেকে 70% হচ্ছে ইনফর্মাল সেক্টরে। খাতা কলমে তার কোনো হিসাব, যদি খাতা কলমে তার হিসাব থাকতো তাহলে বাংলাদেশ অর্থনীতির চিহ্ন ভিন্ন রকম। এবং এটাও সত্য যে বাংলাদেশের যে ফর্মাল ইকোনমির যে হিসাব কিতাব সেটা দিয়ে কিন্তু 18 কোটি মানুষ বেঁচে থাকার কথা নয়, কিন্তু আমরা তো বেঁচে আছি। হতে পারে আমরা অর্থনীতির দিক থেকে অনেক কিছুতে উঠতে পারিনি, ইউরোপ আমেরিকার মতো সেখানে যাওয়ার প্রশ্ন অনেক পরে। আমরা আজকে যুদ্ধ করছি যে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা সেই চেষ্টা করছি, কিন্তু তারপরে আমি বলবো যে আমাদের যে ইনফর্মাল সেক্টর অফ দ্য ইকোনমি আছে সেই ইনফর্মাল সেক্টর অফ দ্য ইকোনমি আমরা তো বেঁচে আছি, আমরা তো মরে যাই হয়তো আমরা পড়াশোনা করতে পারি কিন্তু আমরা বেঁচে আছি। কাজে আজকে বিশ্বের দরিদ্র দেশগুলোর অর্থনীতি নিয়ে আমি বিশ্বাস করি যারা যারা মেধাবী অর্থনীতিবিদ আছেন আমি বিশ্বাস করি তাদেরকে নতুন এই কারণে যারা ভবিষ্যতে এই দেশের দায়িত্ব নেবে তাদেরকে আমি বিশ্বাস করি এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। যদি না করে তাহলে কি হবে? এই গতানুগতিক বাংলাদেশ 54 বছর যেভাবে চলছে সেভাবে হয়তো আর 54 বছর চলবে। আমরা তো সেটা চাই না, আমরা তো চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের 3 বছর যেটা দেখিয়েছিলেন যে দরিদ্র বাংলাদেশ বিশ্বের আমরা তো আবার আমরা সারা বিশ্বের কাছে একটি ফ্যাসিবাদ রাষ্ট্র হয়ে পরিচিত হতে চাই না। আমরা চাই যে একটি সত্যিকার গণতান্ত্রিক মানুষের প্রতি শ্রদ্ধাবোধ যে সরকারের আছে যে দেশে আছে সেই রকম একটি দেশ হয়ে আমরা বিশ্বের বুকে দরিদ্র দেশ হতে পারি, কিন্তু সম্মানের দিক থেকে সেভাবে মাথা করে চাই। এবং সেই কারণে আমি কথাগুলো আজকে বলছি। কাজে আমি অনেক কথা হয়তো বলে ফেলেছি, বক্তব্য আমি দীর্ঘ করবো না। আমি আজকের এই বিজয় দিবসে প্রথমে
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি এই কারণে যে তিনি সেই 25শে মার্চের কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো নিরস্ত্র নিরীহ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল সেদিন কিন্তু যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করেছিল তারা প্রতিবাদ করেনি, মাথা তুলে দাঁড়ায়নি, তারা কাপুরুষের মতো সীমানা টপকে পেরিয়ে গেছে, পালিয়ে গেছে। সেদিন মাথা তুলে দাঁড়িয়েছিলেন, বজ্র কণ্ঠে বলেছিলেন we fought। কে বলেছিলেন? এবং তিনি শুধু একথা বলে ক্ষান্ত হননি, একজন বক্তা কথা বলেছেন, আমি বিরক্তি করতে চাই না, তারপরেও বলছি যে তিনি মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সময়ে অংশগ্রহণ করেছিলেন, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন, বিজয়ীর বেশি দেশে ফিরে এসেছিলেন এবং এই দেশের মানুষ জনাব আলাল সাহেব বলেছেন ইচ্ছে করে হোক বা বাধ্য হয়ে হোক তাকে বীর উপায়। সেই জিয়াউর রহমানের অনুসারী আমরা নগণ্য মানুষ, আমরা তার সেই আদর্শকে আমরা আজকে নতুন করে আমরা উজ্জীবিত করতে চাই স্বাধীনতার 54 বছর পরে এসে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে একটি সামরিক ফেস্টিভ্যাল, সামরিক অপশাসনের বিরুদ্ধে রাজপথে, আপনারা সেই ছবি দেখেছেন, রাজপথে খালি পায়ে এয়ার কন্ডিশন রুমে বসে পত্র পত্রিকায় বিবৃতি দিয়ে কিন্তু খালেদা জিয়া রাজনীতিতে আসেনি। খালেদা জিয়া রাজনীতিতে সামনের দরজা দিয়ে এসেছে এবং দেশবাসী তাকে তার যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতিফল হিসেবে তাকে তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। সর্বপ্রথম 1991 সালে, যে 91 সালের নির্বাচন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমি বলবো এখনো সর্বশ্রেষ্ঠ নির্বাচন বিবেচিত। এবং আগামীতে আপনারা দেখবেন যে বিগত 15 বছর আমরা সংগ্রাম করেছি। এই আলাল সাহেবের পাশে বসে আছে, আজকে বলতে অসুবিধা নেই, অতীতে বলা যেত না, আজকে বলতে পারি। সে কারাগার থেকে আমাকে টেলিফোন, কি পরিস্থিতির ভিতরে তিনি রয়েছেন আমাকে জানিয়েছেন এবং আমি খোলাখুলি বলছি, সত্য কথা বলতে, যে আমাকে বলেছেন আমরা কোথায় আছি, কত কষ্টে আছি, বেঁচে আছি, মনে আছি, আশা না, কোনো দুশ্চিন্তা করবেন না, আপনি কথা বলে যান। এবং আমি এককভাবে সে সময় কথা বলি। আজকে সেই কারণেই আমি অনেক কিছু ভেবে চিন্তে বিজয় দিবসের যে উচ্ছ্বসিত বাণী বা বক্তব্য, সেই ধরনের বক্তব্য না দিয়ে আমি ভিন্নতম একটি বক্তব্য দিয়েছি। আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি অন্তর থেকে আজকে মনে করছিলাম যে কথাগুলো দেশবাসীর সামনে বলা প্রয়োজন, সেই জন্য আমি বলেছি। আমরা নিজের জন্য নয়, আমরা ক্ষমতার জন্য নয়, আমরা অর্থবিত্তের জন্য নয়, আমরা এই বাংলাদেশের দরিদ্র মানুষকে সেবা করার জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম। সেই স্বাধীনতা যেন আমরা বজায় রাখতে পারি। আমার বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করবেন, আমার বক্তব্য শেষ।